গ্যাস বিদ্যুৎ নিয়ে হঠকারী আন্দোলন করছে বিরোধী দল, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধানের আশ্বাস। খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল, তার নীতি আদর্শে অটল থাকার অঙ্গীকার। স্থায়ী কমিটিতে রিজভী, আমান, ডোনার ও জবিউল্লাহ। গ্যাস সংকটে ক্ষোভ বাড়ছে ভুক্তভোগীদের। নবায়নযোগ্য জ্বালানিতে ঢাকা দিল্লি কাজের সুযোগের বার্তা ভারতের হাইকমিশনারের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনা আর অবহেলার কারণেই বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে জানিয়ে উত্তরণের পদক্ষেপ নেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ বিষয়ে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন তিনি। হঠকারিতা ও বিশৃঙ্খলা না করে পরিকল্পনা পেশ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সমস্যা সমাধানে যৌক্তিক প্রস্তাবনা দিলে সরকার তা গ্রহণ করবে। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর বনানী টিএনটি মাঠ। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনের কর্মসূচিতে অংশ নেন তারই বড় ছেলে, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকায় ঢাকা ১৭ আসনের গরিব ও অসহায় মানুষের সহায়তায় প্রত্যেকের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে জানিয়ে সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিতের কথা জানান সরকার প্রধান। চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত ২ সরকারকে দায়ী করেন প্রধানমন্ত্রী। জনগণকে ধৈর্য ধরে সরকারের নেয়া পদক্ষেপে সহায়তা করতে অনুরোধ করেন তিনি। আমি জানি বিগত কিছুদিন যাবৎ সমগ্র বাংলাদেশে মানুষ, গ্রামে গঞ্জে সব জায়গায় বাংলাদেশের মানুষ বিদ্যুতের কষ্ট পাচ্ছে। আমি জানি বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের কষ্ট পাচ্ছে। সিএনজি বলেন, এলপিজি বলেন, বিভিন্ন রকম গ্যাসের কষ্ট পাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। বিগত ১৭ বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টর থেকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার, আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে, সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমত থাকলে দ্রুতই আমরা এই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবো, যাতে করে মানুষ কিছুটা হলেও স্বস্তি লাভ করতে পারে। ন্যায্য হিস্যা বঞ্চিত করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে যে পানি সংকটে ফেলেছে তা থেকে উত্তরণে সরকারের নেয়া পদক্ষেপও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ গ্যাস নিয়ে বিরোধী দলের সম্প্রতি কার্যক্রমেরও সমালোচনা করেন তিনি। দুদিন আগে দেখলাম একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে, গ্যাস দে, বিদ্যুৎ দে। হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? হারিকেন সামনে, পিছনে কিন্তু এরকম ফ্যান চলছে, তাদের পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে, আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। তাদের বন্ধু বান্ধব, তাদের সহকর্মীরা তো সরকারের দায়িত্ব ছিল, তখন তারা কি করেছিল? এই যে তৃতীয় যে জাহাজটির হওয়ার কথা ছিল গ্যাসের জন্য, এই জাহাজের পারমিশন তো তারাই ক্যান্সেল করে দিয়েছিল, তাদেরই সরকার ক্যান্সেল করে দিয়েছিল। এখন আবার আমাদেরকে নতুন করে সবকিছু ভালো করে দেখে শুনে আমাদেরকে নতুন করে করতে হচ্ছে। অনুষ্ঠানে মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে স্বনির্ভর দেশ গড়তে সবাইকে সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা দোয়া ও মুনাজাত করা হয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এইদিকে প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে চায় যেখানে কেউ অর্থাভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালের সম্প্রসারিত ভবনের ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। গতকাল আগারগাঁওয়ে ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হাসপাতালটি ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ
করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন এই সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে যে উন্নয়ন তার সুফল দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চিকিৎসক, স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞ সহ সবাইকে কাজ করতে হবে। শুধু প্রযুক্তি থাকলে একটি স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয় না, এর সঙ্গে মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, কিন্তু রোগীর ভয়, উদ্বেগ এবং মানসিক কষ্ট বুঝে তাকে আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের বিকল্প নেই। বর্তমান সরকার স্বাস্থ্যের অধিকার কেবল মৌলিক অধিকারই নয়, এটি একটি জাতির অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির চাবিকাঠি বলে মনে করে। আমি মনে করি স্বাস্থ্যসেবা সহজলভ্য এবং সবার জন্য সমানভাবে প্রাপ্য হওয়া অত্যন্ত জরুরি। উন্নত চিকিৎসা যদি শুধু শহরের বিত্তবান মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটিকে পূর্ণাঙ্গ আধুনিক স্বাস্থ্যসেবা বলা যাবে না। সুতরাং প্রত্যন্ত অঞ্চলের মানুষ, দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। অন্যদিকে বিগত আওয়ামী লীগ সরকার প্রতিটি খাতে লুটপাটের ধারা প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ থেকে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরাও রেহাই পাননি। অবসরপ্রাপ্ত 70,119 জন বেসরকারি শিক্ষক কর্মচারীর কল্যাণ ও অবসর সুবিধার বকেয়া অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করে তিনি এই কথা বলেন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে ঘুষের লেনদেন জাতির জন্য দীনতার। দীর্ঘ 4 বছর পর এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষকদের জীবনের অনিশ্চয়তা দূর হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের অনিয়ম ও লুটপাটের কারণে শিক্ষক কল্যাণ ও অবসর তহবিল দেউলিয়া হয়ে পড়েছিল। তবে বর্তমান সরকার বিশেষ ব্যবস্থার মাধ্যমে অনলাইনে ভোগান্তিমুক্তভাবে প্রাপ্য অর্থ পরিশোধের ব্যবস্থা করেছে। পরবর্তী সময়েও মধ্যস্বত্বভোগী বা কোনো হয়রানি ছাড়াই শিক্ষকরা তাদের জমানো টাকা পাবেন বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, তার কারিগর বেগম খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দল ক্ষমতায় এসেছে বলে আপসহীন নেত্রীর নীতি ও আদর্শ থেকে যেন নেতাকর্মীরা বিচ্যুত না হয়। আর গয়েশ্বরচন্দ্র রায়ের মতে, বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে এগিয়ে নিয়ে যাওয়াই সবার লক্ষ্য হওয়া উচিত। আহমেদ সারওয়ারের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার নয়াপল্টন কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। এতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে অংশ নিয়ে দলের মহাসচিব এবং রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই বাংলাদেশের ভাগ্যের সাথে নিজের ভাগ্যকেও তিনি জড়িয়ে নিয়েছিলেন। আজকে বিএনপি যা একটা গণতান্ত্রিক দল এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশের বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম লড়াই, নিজের প্রশ্নে আপোষ না করা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা দেয়। আমরা আজকের এই দিনে আমরা সবাই এই শপথ দেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই একটা এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ফসল ভোগ করছেন দেশবাসী। সবাইকে বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শ ধারণ করে চলার আহ্বান জানান তারা। তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কোনোদিন গণতন্ত্রের সঙ্গে আপোষ করেননি। তিনি জেলে গিয়েছেন, তিনি যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে। এটা ভুলে গেলে চলবে না। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। আমাদেরকে সেটা ধারণ করতে হবে। ধারণ করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে দেশের মধ্যে স্থিতিশীলতা নেই, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা সবাই মিলে
এটাকে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে। আজকে তার দীর্ঘ আন্দোলনের ফসল গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র পরিচালনায় যারা আপনারা দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই আমাদের পার্টির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা পরামর্শের মধ্য দিয়ে দুর্দশাগ্রস্ত জাতিকে আবার সঠিক জায়গায় আপনারা উপস্থিত করবেন। পরে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। নিজের সুখের চিন্তা বাদ দিয়ে আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম কৃতিত্বের একমাত্র দাবিদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার পুরানা পল্টনে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এক মন্তব্য করেন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানের মূল অনুপ্রেরণা ও কৃতিত্ব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মহান মুক্তিযুদ্ধের বিরোধীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে উল্লেখ করে তিনি আরও বলেন, একটি নতুন রাজনৈতিক দলের সদস্যরাও তাদের সাথে হাত মিলিয়ে জুলাই গণ অভ্যুত্থানের সাথে ৭১-এর মুক্তিযুদ্ধকে গুলিয়ে ফেলার চেষ্টা করছে। তার দাবি, নীতি ও আদর্শের প্রশ্নে বেগম খালেদা জিয়া কখনো এক চুলো ছাড় দেননি। বিএনপিও তার আদর্শে অবিচল থাকবে। একই সাথে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে বেগম খালেদা জিয়াকে উপযুক্ত স্বীকৃতি দেওয়ার দাবি জানান ইশরাক হোসেন। আমাদের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে স্বীকৃতি দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যে আমাদের নিজেদের চাওয়া পাওয়ারকে অগ্রাধিকার দেওয়ার আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে, যেই কারণে বাংলাদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাদের যে সমস্যাগুলো যে তৈরি হয়েছিল বিগত ১.৫ দশকের ফ্যাসিবাদের আমলে, সেগুলো নিরসনে আমরা রাজনৈতিক নেতা কর্মী হিসেবে আমরা আমাদের দায়িত্বটুকু যাতে আগে পালন করতে পারি, সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন দলের 4 জ্যেষ্ঠ নেতা। তারা হলেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ। শনিবার দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর জন্য এবং দলীয় সিদ্ধান্ত অনুসারে এই 4 নেতাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তাদের মেধা ও বিচক্ষণতা দিয়ে এবং সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছে বিএনপি। বাসাবাড়িতে কিংবা সিএনজি স্টেশনে গ্যাস সংকটে ভুক্তভোগীদের মধ্যে অসন্তোষ আরও বাড়ছে। সিএনজি স্টেশনের গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা চালকরা বলছেন, দিনের বেশিরভাগ সময় তাদের কাছে গ্যাস নেবার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মিলছে খুবই সামান্য গ্যাস। বিশেষ করে সিএনজি চালকরা পড়েছেন সবচেয়ে বিপাকে। সংসার চালানো তো দূরের কথা, মালিকের কাছে গাড়ির জমার টাকা দিতে হিমশিম খাচ্ছেন তারা। পরিস্থিতি উত্তরণে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। দিনের অর্ধেক সময় আমরা পাম্পে বৈশা কাটাই। পাম্পে ঢুকলে গ্যাস ঢুকে 40 টাকার, 50 টাকার, এর বেশি পাওয়া যায় না। এই 50 টাকা গ্যাসের উপরেই আমরা রাস্তায় যেয়া মাওদনে জমা নিজের স্যালারি নেওয়ার চেষ্টা করি। আমি নিজে থাকি প্রেসারে, রাস্তায় যেয়ে যাত্রীদেরকে হয়রানি করি, যাত্রী নিরুপায় হয়রানি হয়, কিছু করা যায় না। এমন এই অতি দ্রুত সম্ভব সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা দ্রুতভাবে সমাধান করে। যারা সিএনজি মিঞ্জি চলাই, গ্যাসের গাড়ি চলাই ভাই, আমাদের অবস্থা খুবই খারাপ ভাই। 2 সপ্তাহ ধরে আইসি ভাই, বাড়তে ভাই এটা অর্ডার হয়নি, যা কামাই করে নিজে চলে না। অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের সুদৃঢ় ভিত্তির উপর বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে একথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের হাইকমিশনার বলেন, বাণিজ্য, যোগাযোগ ও নিরাপত্তা থেকে শুরু করে স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে দুদেশের অংশীদারিত্ব এগিয়ে যাচ্ছে। একই সাথে বাণিজ্য ও সংস্কৃতি সহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সাথে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে ভারতের। এর আগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বারিধারার ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন সহ নানা আয়োজনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালন করে ভারতীয় হাইকমিশন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সেখানে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিশেষ বাণীও পড়ে শোনানো হয়। এ সময় দুদেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সংযোগকেই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত ভিত্তি বলে উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। It is only fitting to reflect on special relationship we share with Bangladesh, the roots of our respective freedom struggles and deeply entwined, built on this solid bedrock of shared history, mutual respect and partnership continues to flourish. বর্তমান সরকারের কার্যক্রমের মূল্যায়ন করবে জনগণ, তবে দেশকে শক্তিশালী করা এবং জনস্বস্তি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন জনআস্থা ধরে রাখতে দক্ষতার ভিত্তিতে সরকার পরিচালনা করতে হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অভূতপূর্ব জয়ের মধ্যে দিয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর 180 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এরই মধ্যে পূর্ণ হয়েছে সরকারের 6 মাস। চলমান মেয়াদে সামাজিক সুরক্ষা নিশ্চিতে কর্মসূচি গ্রহণের পাশাপাশি অর্থনীতির গতি ধরে রাখতে ইতিবাচক বেশ কয়েকটি পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলছেন, ফ্যাসিস্টের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করার পথেই হাঁটছে বিএনপি সরকার। আমরা সেবকের দায়িত্ব নিয়েছি জনগণের ভোটের মাধ্যমে। আমরা সেই ওয়াদাগুলিকে পূরণ করার জন্য উদ্যোগ নিয়েছি। প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ধর্মীয় অভিভাবকদেরকে ভাতা প্রদান, তারপরে স্পোর্টস পার্সোনালিটিদেরকে স্বীকৃতি দেওয়া, তাদেরকে ভাতার আওতায় আনা, এই পদক্ষেপগুলি ভোটের কালির দাগ শুকানোর আগেই কিন্তু আমরা বাস্তবায়ন করেছি এবং ধারাবাহিকভাবে চলছে। আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে আমরা হাত দিয়েছি। অপরদিকে পার্লামেন্টে আমরা দেশের সমস্ত দল মিলে যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেটাও পার্লামেন্টে আমরা বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিয়েছি। ফলে আইন এবং সেবা দুই ক্ষেত্রেই আমাদের সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলছে। বিশ্লেষকরাও সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচিকে ইতিবাচক হিসেবে দেখছেন, তবে তারা বলছেন মানুষের প্রত্যাশা পূরণে সেগুলো যথেষ্ট নয়। নতুন যে সরকার, গণতান্ত্রিক সরকার, তার অন্যতম প্রধান কাজটি ছিল অর্থাৎ এমপ্লয়াবিলিটি তৈরি করা, অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেই জায়গা থেকে আমরা খুব বেশি পরিমাণে আগ্রহ কিংবা উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। এটা হচ্ছে সরকারকে যদি আমি সমালোচনা করতে চাই, এটা হচ্ছে সমালোচনা। আর আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা, জননিরাপত্তার ক্ষেত্রে তাদের ব্যর্থতা আছে। তৃতীয়ত যেটা বলবো, বাজারের অস্থিতিশীলতার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যুৎ। সফলতার জায়গায় হচ্ছে যে বড় মাপের কোনো ডিসরাপশন হয়নি। এটা হচ্ছে এক ধরনের, যেমন আমরা যেই ভায়োলেন্স প্রোন রাজনীতি দেখি, সংঘর্ষপ্রবণ যে রাজনীতি, সেই রাজনীতির জায়গায় সরকার পার্লামেন্টটাকে দ্বিদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাপনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার দল এবং বিরোধী দল উভয়ে মিলে। 17 বছরে একটা একদলীয় শাসন হওয়ার কারণে এখানে কোনো প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো গড়ে ওঠে নাই। ফলে এই চ্যালেঞ্জটাই বড় চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ একদিনে মোকাবেলা করা যাবে না। এবং আমরা সে কারণেই দেশের সকল শক্তিকেই আমরা এই উপলব্ধির মধ্যে আনতে চাচ্ছি যে আমাদের সবাই মিলেই এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে, মেরামত করতে হবে। জনতুষ্টি প্রকল্পের পাশাপাশি সরকারকে দেশ পুনর্গঠনে দ্রুতই মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। প্রথম 6 মাসে ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে তারেক রহমানের সরকার। ক্রীড়াঙ্গনের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টিভঙ্গি এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় এই অল্প সময়ে বাংলাদেশের খেলাধুলায় বেশ কিছু সাফল্য অর্জিত হয়েছে। ক্রীড়াকে পেশা হিসেবে নেয়া, ক্রীড়া কার্ড প্রচলনে ভাতা প্রদান, নতুন কুড়ির স্পোর্টসের মাধ্যমে নতুনভাবে খেলাধুলার উত্তরণ ঘটানো দারুণ সাড়া ফেলেছে। তবে ক্রীড়াঙ্গনকে দলীয়মুক্ত রাখার প্রতিশ্রুতি দিলেও ক্রীড়া ফেডারেশন পুনর্গঠনে সরকারের ব্যর্থতাও রয়েছে। বিএনপি সরকারের 6 মাসের ক্রীড়াঙ্গনের সাফল্য ব্যর্থতা নিয়ে আরও জানাচ্ছেন মানিক মাহমুদ।
ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা। দীর্ঘ 17 বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় এসে নির্বাচনী ইশতেহারে খেলাধুলাকে প্রতিষ্ঠা করার অঙ্গীকার তারেক রহমানের একটি যুগান্তকারী পদক্ষেপ। ক্রীড়াঙ্গনের প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির সাহসী প্রতিফলন ঘটেছে ক্রীড়া কার্ড প্রচলনের মাধ্যমে 300 ক্রীড়াবিদকে মাসিক ভাতা প্রদানে। দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে খুব দ্রুত এই ভাতা 500 ক্রীড়াবিদে উন্নীত করার পরিকল্পনা আছে সরকারের। দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে, যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সাম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন শুরু করেছি। প্রধানমন্ত্রী এই পরিকল্পনায় নতুন করে স্পোর্টসের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার উদ্যোগ সারা ফেলেছে। সারা দেশ থেকে বিভিন্ন ক্রীড়ায় তরুণ প্রতিভা বাছাই করে বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যমে গড়ে তোলা দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি। নতুন করে ক্রীড়া উৎসবে উদ্বোধনী ও সমাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরব উপস্থিতি তরুণ ক্রীড়াবিদদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। যারা আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরকে নিয়ে যাবেন, দায়িত্ব পেয়ে ক্রীড়াঙ্গনকে সক্রিয় রাখার চেষ্টা করে যাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের 6 মাসে আমরা সবাইকে নিয়ে আন্তরিকভাবে এই কাজগুলো করতে পারছি, যে আমরা তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে কতটুকু গুরুত্ব দিচ্ছি এবং সেই গুরুত্বটুকু অনুধাবন করে আমরা কিন্তু সেই উপজেলা ক্রীড়া অফিসার থেকে শুরু করে জেলা ক্রীড়া অফিসার এবং জেলা পর্যায়ে খেলোয়াড়রা যাতে সার্বিকভাবে আমাদের নজরদারিতে বা সার্বিকভাবে যাতে তাদেরকে সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদেরকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রতিভাবান খেলার যারা উঠে আসছে তাদেরকে স্থায়ীভাবে একটি বন্দোবস্ত করে দিচ্ছি, যে তার প্রতিভাটা যাতে বিকেএসপিতে থেকে সেইখান থেকে 14 বছর পার করার পরে সে 16 বছর 18 বছর এবং সেইখান থেকে বাংলাদেশ যে কোনো জাতীয় দলে খেলার মতো সুযোগ সুবিধা এবং সামর্থ্য তার অর্জন করতে পারবে। নারী ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি নির্মাণে সহায়তা এবং অসচ্ছল ও নারী ক্রীড়াবিদদের শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদান প্রদান বর্তমান ক্ষমতাসীন দলের আরেকটি সফল উদ্যোগ। বিশেষ চাহিদা সম্পন্ন এবং আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনা এবং আর্থিক সহায়তা প্রদান ক্রীড়াক্ষেত্রে সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 5 বছরে 500 আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি, উপজেলা ও জেলা সহ সারা দেশে ক্রীড়া অবকাঠামো সংখ্যা বাড়ানো খেলাধুলার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলা যায়। এই নতুন করে স্পোর্টসের পরবর্তী বছরে বা 16 বছর বয়সী যারা রয়েছে তারা যাতে প্রত্যেকটি ঠিক একই নতুন করির আদলেই তারা সারা বাংলাদেশে এই 10টি ইভেন্টের উপরেই আমাদের এই টুর্নামেন্টগুলো হবে। আমরা ইনিশিয়ালি ফুটবল ক্রিকেট দিয়ে কয়েকটি স্পোর্টস দিয়ে শুরু করব 16 বছর, তার পরবর্তীতে 18 বছরেরই কিন্তু একটি আমাদের পরিকল্পনা রয়েছে যাতে তারা হারিয়ে না যায়, তারা যাতে সবসময় খেলার ভিতরে থাকে। নতুন করি স্পোর্ট যেটা এবং একই সাথে ক্রীড়া কার্ড, এটি আমরা স্বাগত জানাই। কিন্তু এখন যে বিষয়টি এখন আমাদের জন্য চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে, খেলাধুলার জন্য তো মাঠ দরকার। আপনি এই সমস্ত ঢাকা শহর জুড়ে দেখেন একটু কিন্তু জায়গা খালি নেই। যেখানে জায়গা খালি নিয়েছিল এক হয় সেই বিগত শাসন আমলে সেখানে স্থাপনা তৈরি করে ফেলেছে অথবা সেখানে দখল করে নিয়েছে। সে কারণে এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে তারা যদি ক্রীড়াকে উৎসাহিত করতে চায়, ক্রীড়াকে সামনে নিয়ে আসতে চায়, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে চায়। ক্রীড়া তো শুধু পাঠ্যপুস্তকে থাকলে হবে না, এদেরকে খেলার মাঠ লাগবে। তবে বর্তমান বিএনপির ক্রীড়াঙ্গনে প্রথম বড় পদক্ষেপ ছিল ক্রিকেট বোর্ডের নির্বাচন। তড়িঘড়ি একটি নির্বাচনের মাধ্যমে তামিম ইকবালের নেতৃত্বে নতুন বোর্ড গঠিত হলেও সেখানে হাতে গোনা কয়েকজন ছাড়া দক্ষ সংগঠকের অভাব পরিষ্কার। এই বোর্ডকে বাবার দেওয়া ক্রিকেট বোর্ড নামকরণের সমালোচনায় পরিষ্কার কেমন বোর্ড হয়েছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়া অ্যাসোসিয়েশনে। সাফল্যের পাশাপাশি ব্যর্থতার কথাও কিছু বলা যায়। ক্রীড়াঙ্গনকে দলীয় মুক্ত রাখার প্রতিশ্রুতি দিলেও 54টি ক্রীড়া ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠনে দক্ষ সংগঠকের চেয়ে দলীয় লোকজন গুরুত্ব পেয়েছে। তাতে শুরুতেই এই কমিটি গঠন প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে। বিগত সময়ে যে ট্রেডিশন হয়ে এসছে সেই ট্রেডিশন থেকে সবাই যে বের হয়ে আসছে বিষয়টা এরকম না, তার আগের মতো সেই গতানুগতিকভাবে চিন্তা করছে। বাট আমরা কিন্তু সেই গতানুগতিক প্রক্রিয়ার ভিতরে নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পেজে যাচ্ছেন আমরাও চেষ্টা করছি তার সাথে তাল মিলিয়ে সেটাকে ধরে রেখে ধারণ করে আমরা এগিয়ে যাওয়ার। যদিও আমাদের নিয়ম রয়েছে 3 মাসের ভিতরে করা, যেহেতু জেলা ক্রীড়া সংস্থার কমিটিগুলো এখনো হয়নি, সেই ক্ষেত্রে আমাদের এই ফেডারেশন নির্বাচনটা কিছুটা বিলম্ব হতে পারে। বাট আমরা নির্বাচিত কমিটি করবে, অ্যাডহক বেজ আর কমিটি থাকবে না যে বছরের পর বছর, সেই ধারা থেকে আমরা নিজেদেরকে পরিবর্তন করব। অ্যাডহক কমিটি করা ছাড়া তো কোনো উপায় নেই এই মুহূর্তে, কারণ অ্যাডহক কমিটি করতে হচ্ছে এই কারণে যেহেতু যারা কমিটিতে ছিল এখন নানা রকম প্রশ্ন থাকবে। একটু সময় দিলে সরকারের যে বিভিন্ন ফেডারেশনগুলো রয়েছে সরকারি পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে সেই ফেডারেশনগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে প্রশ্ন এখন উত্থাপিত হচ্ছে সেখানে স্বজনপ্রীতি চলছে কিনা আমরা কোনো সেই প্রশ্নের উত্তর তখন আমরা খুঁজে পাবো।
প্রদীপের নিচে অন্ধকারকে যত তাড়াতাড়ি সরিয়ে ফেলে দক্ষ সংগঠকদের মূল্যায়ন করে সঠিক নেতৃত্ব ও পেশাদারিত্বের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে আলোকিত করার চ্যালেঞ্জও নিতে হবে সরকারকে। এখানে উপস্থিত আছেন সকল মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ক্ষমতার লোভে নতুন আর ৭১-এর ঘাতক দল মিলে গণঅভ্যুত্থানকে পণ্য বানিয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলে তিনি কথা বলেন। ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। কেউ সেই গণতন্ত্রকে হুমকি দিলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করা হবে। বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তাই জনগণকে সাথে নিয়ে যে কোনো সমস্যার সমাধানে কাজ করবে সরকার। কিন্তু দুটি দল সরকার পতনের হুমকি দিচ্ছে। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, তাদের মনে রাখা উচিত, কোনোভাবে দেশে যদি আবারও ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হয় তবে সবাইকে চরম মূল্য দিতে হবে। দল করেছে এবং আরেকটি ৭১-এর ঘাতক দালাল রাজাকার যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, তারা পুরা জুলাই গণঅভ্যুত্থানটাকে একক কৃতিত্ব বানিয়ে, একক কৃতিত্বের দাবিদার হয়ে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার লোভে, লালসায় তারা উন্মাদ হয়ে যে আবোল তাবোল কথাবার্তা বলে বাংলাদেশের জুলাই ও গণঅভ্যুত্থানকে এক প্রকার কলঙ্কিত করছে। আমি বলবো, দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে একটা গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করেছি, সেই গণতন্ত্রকে যদি আবারও কেউ বা কারা তাদের ক্ষমতার জন্য হুমকির মুখে ফেলে দিতে চায়, পুরো বাংলাদেশের অস্তিত্বকেই যদি হুমকির মুখে ফেলে দিতে চায়, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। তাদেরকেও আমরা যেই পথে আমরা হাসিনাকে ভারতে পাঠিয়েছি, একই পথে তাদেরকেও তাদের জায়গা মতো পাঠিয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে আমরা একটা গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। পুরনো ঢাকায় মিতুল নামের এক পোশাক শ্রমিককে ধারালো কাচের আঘাতে জখম করে হত্যা করা হয়েছে। শনিবার রাত 8:30টার দিকে পুরনো ঢাকার ইস্ট বেঙ্গল মার্কেটে এ ঘটনা ঘটে। সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান জানান, মাদক সেবন ও পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এর সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কুষ্টিয়া শহরের 6 রাস্তা মোড় এলাকায় জামায়াত ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে কুষ্টিয়ার 3 আসনের জামায়াতের এমপি আমির হামজা সহ অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় এমপির গাড়িও ভাঙচুর করা হয়। শনিবার সন্ধ্যায় এমপি আমির হামজার বাড়ির কাছে দফায় দফায় 1.5 ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ হয়। হামলায় গাড়ির কাচ ভেঙে এমপি আমির হামজার মাথা আঘাত পান। এছাড়া জামায়াত ইসলামীর 7 জন এবং গণ অধিকার পরিষদের 3 জন আহত হন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি হামলা চালানো হয় গণ অধিকার পরিষদের অফিস ও ওই সংগঠনের জেলা শাখার সভাপতির নিজস্ব কার্যালয়ে। আমির হামজা সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। এতে সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার নেতাকর্মীরা শনিবার বিকেলে শহরের 6 রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশস্থলের কাছে এমপি আমির হামজার বাড়ি। সমাবেশের শেষের দিকে আমির হামজা পুলিশ প্রটোকলে বাড়ি ফেরার সময় গাড়ির ভেতর থেকে তার সমর্থকরা বিভিন্ন স্লোগান দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ বাধে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গ্যাস বিদ্যুৎ নিয়ে হঠকারী আন্দোলন করছে বিরোধী দল, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুদিনের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস। খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল, তার নীতি আদর্শে অটল থাকার অঙ্গীকার। স্থায়ী কমিটিতে রিজভী, আমান, ডোনার ও জবিউল্লাহ। এবং গ্যাস সংকটে ক্ষোভ বাড়ছে ভুক্তভোগীদের। নবায়নযোগ্য জ্বালানিতে ঢাকা দিল্লি কাজের সুযোগের বার্তা ভারতের হাই কমিশনারের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।